স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল সিরিজের ছোট গল্প হং চং লং রহস্য। আমাদের কন্টেন্টে নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। কর্নেল নীলাদ্রি সরকার ইজি চেয়ারে হেলান দিয়ে একটা ইনল্যান্ড লেটার পড়ছিলেন। জ্বলন্ত চুরুট থেকে এক টুকরো ছাই সাদা দাড়িতে পড়ল। এটা কোনো নতুন দৃশ্য নয়, কিন্তু উনি বাঁ হাত তুলে এমনভাবে মসৃণটাকে বুলাতে লাগলেন যেন ছাইয়ের টুকরোটা মাথাতেই পড়েছে। আমি হাসি চেপে বললাম, ছাই কিন্তু আপনার দাড়িতে পড়েছে। আমার রসিকতায় কান দিলেন না কর্নেল। চিঠিটা ভাঁজ করে বললেন, হং চং লং। আমি অবাক হয়ে বললাম, কি বললেন? হং চং লং? তার মানে? কর্নেল চিঠিটা আমাকে দিয়ে বললেন, দেখো মানে উদ্ধার করতে পারো কিনা। চিঠিটা খুলে দেখি তাতে লেখা আছে, মহাশয়, আপনার কীর্তি সুবিদিত, তাই আপনার শরণাপন্ন হইলাম। আমার প্রাণ নাশের চক্রান্ত চলিতেছে, অনুগ্রহপূর্বক শীঘ্রই আসিয়া আমার প্রাণ রক্ষা করুন এবং চক্রান্তকারীদের যথোচিত শাস্তি দিন। হং চং লং। ইতি শ্রীকৃষ্ণ প্রসাদ সিংহ রায়, শান্তি কুটির, বাবুগঞ্জ, জেলা মুর্শিদাবাদ। চিঠিটা খুঁটিয়ে পড়ার পর বললাম, হাতের লেখা দেখে মনে হচ্ছে বয়স্ক মানুষ, মাথায় গন্ডগোল আছে। কিসে বুঝলে? ওই যে হঠাৎ হংচং লং, সেটা কেন? সবই তো খোলাখুলি লিখলেন। কর্নেল চুরুট অ্যাশট্রেতে গুজে দিয়ে বললেন, এমনও তো হতে পারে আমি পৌঁছানোর আগে যদি সত্যিই ওর বরাতে কিছু ঘটে যায়, হংচং লং থেকে আমি কোনো সূত্র পেয়ে যাব, এই ভেবে হয়তো। আমি ওর কথার উপর বললাম, সূত্র আগাম জানিয়ে দেওয়ার ইচ্ছা থাকলে তো ও খোলাখুলি লিখতে পারত, হিংটিং ছট কেন? হিংটিং ছট নয়, হং চং লং, ওই একই কথা। তবে আমার মনে হচ্ছে শান্তি কুটির আসলে একটা উন্মাদ আশ্রম। কর্নেল আমার কথাটা গ্রাহ্য করলেন না, বললেন, জয়ন্ত, তোমার দৈনিক সত্যসেবক পত্রিকার জন্য বাবুগঞ্জে একটা চমকপ্রদ স্টোরি অপেক্ষা করছে। আপনি কি সত্যি চিঠিটাকে গুরুত্ব দিচ্ছেন? দিচ্ছি, কারণ ওই হং চং লং। কি আশ্চর্য, জেনে শুনেও আপনি একটা পাগলের পাল্লায় পড়তে যাচ্ছেন। কর্নেল মিটিমিটি হেসে বললেন, তুমি কিন্তু খালি হাতে ফিরবে না, এ আশ্বাস আমি দিতে পারি। বাবুগঞ্জে আমি একবার গিয়েছিলাম, সীমান্ত এলাকা, অন্তত স্মাগলিং নিয়েও একটা রোমাঞ্চকর স্টোরি দাঁড় করাতেই পারবে। আমি অবশ্য খালি হাতে ফিরব না। এই শীতের মরশুমে পদ্মায় অসংখ্য বিদেশি জলচর পাখি আসে। চিয়ার আপ জয়ন্ত, হং চং লং। বুঝলাম হং চং লং এর হাত থেকে আমার নিষ্কৃতি নেই। বাবুগঞ্জ পদ্মা তীরে একটা পুরনো বাণিজ্য কেন্দ্র আছে। রেল স্টেশন থেকে কবছর আগেও দূরত্ব ছিল প্রায় 6 কিলোমিটার। পদ্মার ভাঙনে ক্রমশ সরে এসেছে। উত্তর দিকটায় মাটি কিছুটা উঁচু, তাই সেখানে সাবেকগঞ্জের কয়েকটা বাড়ি এখনো টিকে আছে, কিন্তু বাড়িগুলোর চেহারা জরাজীর্ণ। দেখে মনে হয় না ওসব বাড়িতে মানুষ বাস করে। আমরা উঠেছিলাম নতুন বসতি এলাকায়, সরকারি ডাকবাংলোয়। চৌকিদার বনবিহারী কর্নেলের চেনা লোক। কৃষ্ণপ্রসাদ সিংহ রায়ের কথা জিজ্ঞেস করলে সে বলল, এক সময় খুব দাপট ছিল এলাকায়, এখন বয়স হয়েছে, বাড়ি থেকে আর বেরোতে দেখি না। কর্নেল বললেন, কিসের দাপট ছিল? বনবিহারী চাপা গলায় বলল, বর্ডার এরিয়া স্যার, বুঝতেই পারছেন। যত স্মাগলার, খুনে আর ডাকাত ছিল কেষ্টবাবুর সব চেলা। এখন চেলারা অন্য গুরু ধরেছে। কর্নেল হাসলেন, হেসে জিজ্ঞেস করলেন, তা অন্য গুরুর নামটা কি? আগে সে কেষ্টবাবুর খুড়তুতো ভাই, আসল নাম জানি না, সবাই গঞ্জু বাবু বলে।
গঞ্জুবাবু। আচ্ছা, এই গঞ্জুবাবু থাকেন কোথায়? তার থাকার কোনো ঠিক ঠিকানা নেই স্যার। আগে থাকতো কেষ্টবাবুর কাছে। শুনেছি ওর সঙ্গে কি নিয়ে যেন ঝগড়াঝাটি হয়েছিল, তারপর থেকে সেও বাড়ি ছেড়েছে। বনবিহারী শ্বাস ছেড়ে বলল, আমি স্যার এখানকার কোনো সাথে পাচে থাকি না। বাংলো থেকে বেরিয়ে কর্নেল একটা সাইকেল রিক্সা ভাড়া করলেন। রিক্সাওয়ালাকে বললেন, কেষ্টবাবুর বাড়ি চেনো? রিক্সাওয়ালা বলল, কেষ্টবাবুর বাড়ি অবধি রিক্সা যাবে না, আপনাদের খানিকটা পায়ে হাঁটতে হবে। ঠিক আছে, তুমি বাড়িটা দেখিয়ে দিয়ে চলে আসবে, বকশিস পাবে কিন্তু। নতুন বসতি এলাকা ছড়িয়ে জঙ্গল এবং ঢালু জমি। রাস্তাটা হঠাৎ সেখানে শেষ হয়ে গেছে। জঙ্গল এবং ঢালু জমিটা পেরিয়ে উঁচু মাটির উপর সাবেকগঞ্জের সেই পুরনো বাড়িগুলো দেখা গেল। রিক্সাওয়ালা বলল, আমি আর যাব না স্যার, রিক্সা চুরি যাবে। ওই যে গেটটা দেখছেন, ওটাই কেষ্টবাবুর বাড়ি। তবে একটা কথা বলি স্যার, সন্ধ্যার আগেই ফিরে আসবেন। জায়গাটা ভালো না, প্রায় ছিনতাই হয়। সে কথাটা বলে গুলতির বেগে উধাও হয়ে গেল। অন্যদিকে আমার অস্বস্তি হচ্ছিল। কর্নেল উঁচু জায়গায় উঠেই বাইনোকুলারে চোখ রেখে বললেন, অপূর্ব। কেষ্টবাবু মানে আমাদের কৃষ্ণপ্রসাদ সিংহ রায়, উনি অনুমতি দিলে ওর বাড়িতে কয়টা দিন কাটিয়ে যাব। পদ্মার সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। আমি বললাম, ওর খুড়তুতো ভাই গঞ্জুবাবু আপনাকে থাকতে দেবে বলে মনে হয় না। কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, আচ্ছা কেন বলো তো? এখন মনে হচ্ছে কেষ্টবাবু ভয়ে আপনাকে চিঠিটা লিখেছেন। হংচং লং। বিরক্ত হয়ে আর কোনো কথা বললাম না আমি। দোতলা বাড়িটার চারদিকে টুটা ফাটা পাঁচিল। গেটে একটা ফলকে লেখা আছে শান্তি কুটির। গেটটার অবস্থাও শোচনীয়। আমরা গেটের সামনে যেতেই একজন মধ্যবয়স্ক লোক প্রাঙ্গণ থেকে এগিয়ে এলো। মাথায় সাদা চুল, কিন্তু বেশ শক্ত সমর্থ গড়ন। পরনে খাটো ধুতি, গায়ে একটা কম্বল জড়ানো। সে সন্দিগ্ধ দৃষ্টি দিয়ে তাকিয়ে রুক্ষ স্বরে বলে উঠল, কাকে চাই? কর্নেল পকেট থেকে তার নেম কার্ড বের করে লোকটাকে দিলেন। বললেন, আমরা কলকাতা থেকে আসছি, সিংহরায় মশাইয়ের সঙ্গে দেখা করব। সে কার্ডটা হাতে নিয়ে চলে গেল। এতক্ষণে লক্ষ্য করলাম গেটে ভেতর থেকে তালা খুলে বলল, আসুন। তারপর আমরা ভেতরে ঢুকলে ফের তালা আটকে দিল। বসার ঘরটা দেখে মনে হলো এক সময় অবস্থা ভালোই ছিল। লোকটা আমাদের সোজা দোতলায় নিয়ে গেল। বাড়িতে অস্বাভাবিক স্তব্ধতা, কেন যেন গা ছমছম করছিল। একটা ঘরের ভেতর থেকে গম্ভীর গলায় কেউ বলে উঠল, আসুন। সেই ঘরে ঢুকে দেখি খাটে একজন প্রৌঢ় ভদ্রলোক আলোয়ান মুড়ি দিয়ে বসে আছেন। আমরা আসলে তিনি কর্নেলের কার্ডটা দেখতে দেখতে বললেন, কর্নেল নীলাদ্রি সরকার। আপনি মিলিটারির লোক? কর্নেল নির্বিকার মুখে বললেন, আপনি কৃষ্ণপ্রসাদ সিংহ রায়? হ্যাঁ। তা আপনাদের আসার উদ্দেশ্য? আপনি না আমাকে আসতে লিখেছিলেন? আমি কোশ্চিনকালে আপনাকে চিনি না। আপনি আমাকে কোনো চিঠি লেখেননি? কখনো না। আপনাকে কেন চিঠি লিখতে যাব? হংচং লং। কেষ্টবাবু হঠাৎ খাপ্পা খেয়ে বললেন, কি বলছেন মশাই? হংচং লং মানে তো আপনারই জানার কথা। কেষ্টবাবু হুঙ্কার ছেড়ে বললেন, এই ভাটু, এদের গেট পার করে দিয়ে আয়। তোকে পই পই করে বলেছি যাকে তাকে হুট করে বাড়িতে ঢোকাবি না। কর্নেল গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। আমি কেটে পড়ার তালেই ছিলাম। দুজনে নিচে নেমে আসার পর ভাটু তুম্ব মুখে আমাদের অনুসরণ করল। গেটের কাছে পৌঁছে সে কাঁচুমাচু মুখে বলল, স্যার কিছু মনে করবেন না, বাবুর মেজাজ আজকাল কেমন যেন হয়ে গেছে। বাংলায় ফিরে কর্নেল মুখ খুললেন। কি বুঝলে জয়ন্ত? আমি হাসতে হাসতে বললাম, আপনাকে বলেছিলাম ভদ্রলোকের মাথায় গন্ডগোল আছে। কিন্তু তুমি কি কোনো অদ্ভুত ব্যাপার লক্ষ্য করনি? না তো। অবশ্য অদ্ভুত ব্যাপার বলতে, হংচং লং শুনে উনি হঠাৎ কেন যেন খাপ্পা হয়ে উঠলেন। আর কিছু?
বড্ড চেঁচামেচি করে কথা বলছিলেন। কর্নেল সায় দিলেন, ঠিক ধরেছ, ওর কণ্ঠস্বর বড্ড বেশি চড়া। আচ্ছা কর্নেল, এমন তো হতে পারে যে পাশের ঘরে বা আশেপাশের কোথাও ওর সন্দেহভাজন চক্রান্তকারী ছিল, তাই তাদের শুনিয়ে ওভাবে কথা বলছিলেন। হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে। কর্নেল একটু চুপ করে থাকার পর ফের বললেন, তবে চিঠিটা ওর দেখতে যাওয়া উচিত ছিল। তোমার যুক্তি অনুসারে বলছি, চক্রান্তকারীদের শুনিয়েই চিঠিটা দাবি করতে পারতেন, কিন্তু করলেন না। বনবিহারী কফি আনলো। কর্নেল চুপচাপ কফি খেলেন, তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, তুমি বিশ্রাম করো, আমি একটু আসছি। আমি কিছু জিজ্ঞেস করার সময়ও পেলাম না। কর্নেল এমনই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। বারান্দায় ঠান্ডাটা ক্রমশ বাড়ছে। পদ্মার দিক থেকে হিম হাওয়া এসে ঝাঁপিয়ে পড়ছে। ঘরে ঢুকে সতর্কতার সাথে দরজা এঁটে কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়লাম। তখনও ট্রেন জার্নির ধকল সামলাতে পারিনি। কিছুক্ষণ পর দরজায় কেউ নক করল। কর্নেল ফিরলেন এই ভেবে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। তারপর হকচকিয়ে গেলাম। কর্নেল নয়, শান্তি কুটিরের সেই কৃষ্ণপ্রসাদ সিংহ রায় ওরফে কেষ্টবাবু। পরনে গলাবন্ধ কোট, মাথায় হনুমান টুপি। তা সত্ত্বেও চিনতে ভুল হলো না। ঘরে ঢুকেই চাপা স্বরে বললেন, কর্নেল সাহেব কোথায়? আমি ব্যস্তভাবে বললাম, আপনি একটু বসুন, কর্নেল এসে পড়বেন। বসার সময় নেই, ওকে বলবেন শিগগির যেন আমার সঙ্গে দেখা করেন, আজ রাত্রেই। এইটুকু বলেই কেষ্টবাবু বেরিয়ে পড়লেন। বারান্দায় গিয়ে দেখলাম ভদ্রলোক লনের পাশে ঝোপঝাড়ের আড়াল দিয়ে ঘুড়ি মেরে এগিয়ে যাচ্ছেন। বনবিহারী কিচেনে কয়লার উনুনের সামনে দাঁড়িয়ে খুন্তি নাড়ছে। তাহলে যা ভাবছি তাই ঠিক। আমরা এমন সবাই দেখা করতে গিয়েছিলাম যখন চক্রান্তকারীরা ওর বাড়িতেই ছিল, কিন্তু তারা কারা? ওর আত্মীয় স্বজন? বাড়ির ভেতরে তো আর অন্য কারো সারা শব্দ পাইনি। কর্নেল ফিরলেন প্রায় ঘন্টা 2 পরে। আমি ব্যস্তভাবে বললাম, কেষ্টবাবু এসেছিলেন? জানি, ওর বাড়ির কাছে আমার সঙ্গে দেখা হয়েছে। বললেন আমার খোঁজে বাংলোতে গিয়েছিলেন। ব্যাপারটা তাহলে সত্যি? ব্যাপারটা একেবারে হংচং লং। আমি বিরক্ত হয়ে বললাম, আবার সেই হংচং লং? আচ্ছা একটু খুলে বলবেন তো বিষয়টা কি? কর্নেল ইজি চেয়ারে বসে টুপিটা খুললেন, তারপর চুরুট ধরিয়ে টাকে হাত বুলিয়ে বললেন, বছর 3 আগে এখানে এসেছিলাম। কলকাতার জাদুঘর থেকে চুরি যাওয়া একটা প্রাচীন বুদ্ধমূর্তি এখান থেকে পাচার হওয়ার মুখেই উদ্ধার করতে পেরেছিলাম। তবে তার জন্য কোনো কৃতিত্ব দাবি করছি না, কারণ স্বয়ং পদ্মা আমাকে একটা বড় পুরস্কার দিয়েছিল, এক ঝাঁক দুর্লভ প্রজাতির সাইবেরিয়ান হাঁস। চিন্তা করো জয়ন্ত, পদ্মার জলে সাইবেরিয়ান হাঁস। ওসব বাদ দেন কর্নেল, কেষ্টবাবুর সঙ্গে কি কথা হলো তাই বলুন। সাইবেরিয়ান হাঁস নিয়ে কথা হলো, কারণ সেবার এই হাঁসের খবর কেষ্টবাবুই দিয়েছিলেন। তবে পদ্মার ধারে হঠাৎ দেখা এবং 2-4টে কথা বলার ফাঁকেও মনে রাখার পক্ষে যথেষ্ট নয়। কিন্তু হঠাৎ ওই হংচং লং। আজ বিকেলে শান্তি কুটিরে যাওয়ার সময় বাইনোকুলারে পদ্মা দেখা মাত্র মনে পড়ে গিয়েছিল। আরে তাই তো, হাঁসের খবর দিয়ে এক ভদ্রলোক বলেছিলেন, কি হাঁস জানি না মশাই, খালি হংচং লং আর হংচং লং। হাঁসের এমন বিদঘুটে হাঁক ডাক জীবনেও শুনিনি। ভদ্রলোককে আমার নেমকার্ড দিয়েছিলাম। ধুস, হংচং লং তাহলে কেষ্টবাবুর ভাষায় হাঁসের ডাক? কর্নেল চুরুটের ধোয়া ছেড়ে বললেন, হ্যাঁ, চিঠিতে হংচং লং লেখার কারণ আশা করি এবার বুঝতেই পারছো। পূর্ব পরিচয় মনে করিয়ে দেওয়া এবং সেই সঙ্গে সাইবেরিয়ান হাঁসের লোভ দেখানো, যাতে আমি চিঠি পেয়েই দ্রুত ছুটে আসি। বুঝলাম, কিন্তু ওর প্রাণনাশের চক্রান্ত কারা করেছে সেটা নিয়ে কোনো কথা হয়নি ডার্লিং। কি আশ্চর্য! আশ্চর্যের কি আছে? সন্ধ্যাবেলায় অমন নিরিবিলি জায়গায় ওসব কথা বলার রিস্ক ছিল। ওর শত্রুপক্ষ ওত পেতে বেড়াচ্ছে, তাই হাঁস নিয়েই কথা হলো। তেমনি
চড়া গলায় আলোচনা। শেষে বললেন রাত 10টা নাগাদ আমি যেন ওর সঙ্গে দেখা করি, হাঁসের খবর দেবেন। এরপর বাংলো থেকে যখন দুজনে বেরোলাম তখন গঞ্জের রাস্তাঘাট একেবারে খাঁ খাঁ নিঝুম, কোথাও গাঢ় কুয়াশার মধ্যে ভুতুড়ে আলো। আমার গা ছমছম করছিল। কর্নেলের খুদে টর্চের আলো পায়ের কাছে ফেলে দিয়ে হন্তদন্ত হয়ে হাঁটছিলেন। নতুন বসতি এলাকার পর সেই জঙ্গল আর ঢালু জমির কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পদ্মার দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া এসে ঝাঁপিয়ে পড়ল। উঁচু জমির ঢাল বেয়ে ওঠার পর শান্তির কুটিরের গেট দেখা গেল। দোতলার একটা ঘরে আলো জ্বলছে। সেই আলোর ছটা প্রাঙ্গণ পেরিয়ে আসতে আসতে অন্ধকারে পায়ের তলায় নেতিয়ে পড়ছে। হঠাৎ এক ঝলক আলো এসে পড়ল আমাদের উপর। কর্নেল বললেন, ভাটু নাকি? হ্যাঁ স্যার, আসুন, গেট খোলা আছে। আমরা ভেতরে ঢুকলে সে টর্চের আলো ফেলতে ফেলতে গেটের কাছে এলো এবং গেটের তালা আটকে দিল। কে জানে কেন আমার বুকটা ধড়াস করে উঠল। ভাটু পেছন থেকে বলল, আপনারা উপরে চলে যান, বাবু আপনাদের জন্য অপেক্ষা করছে। দোতলার সেই ঘরে কেষ্টবাবু খাটের উপর তেমনই আলোয়ান মুড়ি দিয়ে এবং তাকিয়ায় ঠেস দিয়ে গম্ভীর মুখে বসেছিলেন। মাথায় হনুমান টুপি। এবার আর চড়া গলায় না, আস্তে আস্তেই বললেন, বসুন। আমরা বসলাম। তারপর কর্নেল বললেন, হাঁসের খবর বলুন। বলছি, আগে সেই চিঠিটা দেখি। চিঠিটা তো বাংলায় রেখে এসেছি। এই ভদ্রলোককে পাঠিয়ে দিন, চিঠিটা নিয়ে আসবেন। চিঠিটা কি করবেন? ওটা পুড়িয়ে ফেলা দরকার। আপনি খুব সাবধানী লোক গঞ্জুবাবু। কি বললেন? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, গঞ্জুবাবু, একটুও নড়বেন না। পুলিশ বাড়িটাকে ঘিরে রেখেছে। আপনার চেলারা পেছনে দরজা দিয়ে ঢোকার সময় এতক্ষণে ফাঁদে পড়ে গেছে। ওই শুনুন, সিঁড়িতে পুলিশের জুতোর শব্দ। আমি হকচকে গিয়েছিলাম। সদল বলে একজন পুলিশ অফিসার ঘরে ঢুকে থমকে দাঁড়ালেন। মুচকি হেসে বললেন, বাহ, একেবারে কেষ্টবাবু দেখছি। কেষ্টবাবুর আলোয়ার আর মাংকি ক্যাপ, এক ছাটের গোফ। একই ভঙ্গিতে বসে আছে বেটার ছেলে। দুজন কনস্টেবল গিয়ে গঞ্জুবাবুকে খাট থেকে চ্যাং দোলা করে নামালো এবং হাতকড়া পরিয়ে টানতে টানতে নিয়ে গেল। কর্নেল বললেন, ভাটু কেটে পড়েনি তো কল্যাণবাবু? পুলিশ অফিসার বললেন, পাঁচিল থেকে ঠ্যাং ধরে নামানো হয়েছে। কর্নেল বললেন, বাড়িটা সার্চ করে ফেলুন। কেষ্টবাবু ডেড বডি খুঁজে বের করা দরকার। আমার ধারণা ডেড বডি এখনো পদ্মায় ফেলার সুযোগ পায়নি, কারণ বিকেলে বাইনোকুলারে দেখেছিলাম পদ্মায় বিএসএফ এর খুব আনাগোনা চলছে। আপনিও বলেছিলেন একটা চর নিয়ে কদিন দুদেশের মধ্যে ঝামেলা বেঁধেছে। রোজ ফ্ল্যাগ মিটিং হচ্ছে। কাছেই ডেড বডি বাড়ির ভেতরে কোথাও পোতা আছে। এইটুকু বলে কর্নেল আমার কাঁধে হাত রাখলেন আর বললেন, চলো জয়ন্ত, বাংলোয় ফিরে যাক। এখানে শীতটা বড্ড বেশি হংচংলং করছে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতা ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।